জনগণ নির্বাচনমুখী হলে ঠেকানোর সাধ্য নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট পেছানোর চেষ্টাকারীরা গণতন্ত্রের বিপক্ষে মন্তব্য সালাউদ্দিনের। সীসাবারে যুবক খুনের পেছনে আধিপত্যের দ্বন্দ্ব বলছে র্যাব। রাজশাহীতে যৌথ অভিযানে বিপুল অস্ত্র বিস্ফোরক উদ্ধার, একজন আটক। শুভ জন্মাষ্টমী আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। বিশ্বময় শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে পড়ার প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। এবং আলাস্কা ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। আলোচনাকে ইতিবাচক বলছে উভয় পক্ষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে, আর জনগণ নির্বাচনমুখী হলে তা ঠেকানোর সাধ্য কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে রাজধানীর মোহাম্মদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। মধ্যস্বত্বভোগীরা নিত্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত উল্লেখ করে সম্মিলিত প্রচেষ্টায় এদেরকে প্রতিহত করার তাগিদ দেন উপদেষ্টা। মিরপুর ও মোহাম্মদপুরে চাঁদাবাজি বেশি হয় বলেও এ সময় ক্ষোভ জানান তিনি। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। চাঁদাবাজিদের ছাই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে তারা গণতন্ত্রের শত্রু, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এই কথা বলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সব বাধা উপেক্ষা করতে জনগণ সংকল্পবদ্ধ। যারা এতে বাধা দেবে তাদের প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান। সারা জাতি অপেক্ষমান। আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনানীর একটি সীসা লাউঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঞ্চল্যকর হত্যায় জড়িত ২ আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে রাজধানীতে অবৈধ সীসাবারের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরুর কথাও জানান এই র্যাব কর্মকর্তা। এসইউ সেলিমের প্রতিবেদন। গেল ১৪ আগস্ট বনানী এলাকার একটি সীসাবারে খুন হন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। সেদিন ভোররাতে বন্ধু নুরুল ইসলামকে সাথে নিয়ে 360 নামের সীসা লাউঞ্জ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় কয়েকজনের সাথে তাদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেয়ার পর রাব্বিকে মৃত ঘোষণা করা হয়। চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারের বিষয়ে জানাতে সকালে সংবাদ সম্মেলন করে র্যাব ১। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাব্বিকে হত্যা করা হয় বলে জানান র্যাব ১-এর অধিনায়ক। কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেফতার করতে সক্ষম হয়। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে বনানী সহ রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা সীসাবারের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু করার কথাও জানান এই র্যাব কর্মকর্তা। অবৈধ লাউঞ্জগুলো খোলা থাকে কিভাবে, এটা আমাদেরও কোশ্চেন, আমাদেরও একটা প্রশ্ন। এটা নিয়ে র্যাব কাজ করছে যে এইসব এলাকায় আমাদের এওয়ারে যতগুলো অবৈধ লাউঞ্জ আছে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে কোঅর্ডিনেশন সম্পন্ন করে দেন আমরা ইনশাআল্লাহ এসবের বিরুদ্ধে অভিযানে যাব। রাব্বি হত্যায় জড়িত প্রধান আসামি মাকসুদুর রহমান হামজা ও মুন্নাকে বনানী থানায় হস্তান্তর করা হয়। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত সুইচ গিয়ার চাকু ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব।
এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। রাজশাহী নগরের একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এই ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দকে আটক করা হয়েছে, যিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। অনিন্দ সেখানে ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান চালান। শনিবার ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ওই বাড়িতে অভিযান শুরু হয়। বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। সেখান থেকে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, জিপিএস, ওয়াকিটকি সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনায় পালন করা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ও শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুর্বলদের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল শ্রীকৃষ্ণ। তাই তো কৃষ্ণ ভক্তদের প্রার্থনা তার শান্তির বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বময়, আর সম্প্রীতির দেশে সবাই মিলেমিশে বাস করবে, এমন প্রত্যাশা সবার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঢাক ঢোলের বাদ্যে মুখর দেশের মন্দিরগুলো। মহা অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন প্রায় 5,500 বছর আগে দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। ধরনের দুঃখ দুর্দশায় ব্যথিত হয়ে দেবতাদের ডাকে সাড়া দেন তিনি। বছর বছর আবির্ভাব এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। রাধা কৃষ্ণের প্রেম একটা পবিত্র প্রেম, এটা যার সংসারকে প্রেম এবং ভালোবাসাটা বোঝানোর জন্য। ভগবান শ্রীকৃষ্ণ 5,000 বছর আগে অসুর দমন করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। সবার ভিতরে যেন মৈত্রী এবং করুণার ভাব জাগ্রত হয়। আমি যেন ভালোভাবে ভক্ত হতে পারি, ভগবানের সেবা করতে পারি, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে পারি, সারা বছর যাতে সবার ভালো যায় এই কামনাই করি। শ্রীকৃষ্ণের কাছে এটাই চাইবো যে সে তার মতো করে সারা বিশ্বকে ভালো রাখুক। আমরা সবাই ভালোভাবে চলতে পারি, সবাই মিলেমিশে, এবং দেশে শান্তি আসে, এটাই আমাদের কামনা। সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে মানুষ। আমাদের মহাবতার বলতে আমরা শ্রীকৃষ্ণকেই বুঝি, এবং আমার মধ্যেও আমার ধ্যানে জ্ঞানে প্রাণে আমরা ধারণ করি শ্রীকৃষ্ণই এক ও অদ্বিতীয়। সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা ছিলাম এবং আগামীতেও বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সকল ধর্ম আমরা একসাথে এই দেশে বসবাস করে দেশকে একটি সমৃদ্ধির পথে নিয়ে যাব। যার যার ধর্ম তারা পালন করবে, কিন্তু দেশের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা ঐক্যমতভাবে কাজ করব। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচন পেছানোর দাবির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শিশু একাডেমিতে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করেন বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। এম আর আসাদের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জিয়া শিশু কিশোর মেলা। আলোচনা সভায় বিএনপির প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক জাসার সভাপতি বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ধৈর্যের প্রতীক হয়ে থাকবেন। একটি স্বার্থান্বেষী দলের ইতিহাস তুলে ধরে তাদের পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার সমালোচনা করেন তিনি। ধৈর্যের প্রতীক বেগম খালেদা জিয়া। আমি ধৈর্যের প্রতীক শব্দটি এই কারণে ব্যবহার করছি যে যার ধৈর্যের মধ্য দিয়ে আমাদের 60 জীবনের শিক্ষা, আপনার আমার 60 জীবনের শিক্ষা এখানে নিহত হয়েছে। পিআর পদ্ধতি মানে পেছনের দরজাতে নির্বাচনে জয় করে আপনার ক্ষমতায় আসা। এই দেশের জনগণ পিআর সিস্টেমকে মেনে নেবে না এবং মেনে নেয়নি। পিআর পদ্ধতি চাওয়া আর আওয়ামী লীগকে ফেরানো সমান চাওয়া বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় দেবে না দল। একটা কঠিন সরকার যাতে না হয় সেটার জন্য পিআর সিস্টেম ঢুকাই দেয়া একটা ঝুলন্ত পার্লামেন্ট তারা করতে চায়। একটা ঝুলন্ত পার্লামেন্ট, একটা দুর্বল পার্লামেন্ট
যাতে সরকার বেশি দিন থাকতে না পারে, 2 দিন পর পর সরকার পাল্টায়। এইটা এই দেশের জনগণ চায় না, তাই জোর করে কিছু চাপায় দিতে চেষ্টা করেন না। এনসিপি জামায়াতকে বিএনপি প্রতিপক্ষ বলে মনে করে না বলেও উল্লেখ করেন আব্দুল সালাম। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি বা বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক। তবে আলোচনাকে ইতিবাচক আখ্যা দিয়েছে দুই পক্ষই। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত হয় ট্রাম্প ও পুতিনের বৈঠক। এতে ইউক্রেন যুদ্ধ বন্ধে সিদ্ধান্ত আসতে পারে এমন আশা তৈরি হয়েছিল। তবে কয়েক ঘণ্টা ব্যাপী বৈঠকে কোনো সমঝোতা হয়নি। আলোচনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে কোনো চুক্তি বা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি তারা, তবে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর পুতিনের মতে বৈঠকে যেসব বিষয়ে দুইজন একমত হয়েছেন সেগুলো থেকেই হতে পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক পুনরুদ্ধারের সূচনা। তিনি আরও জানান, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত উল্লেখযোগ্য সম্ভাবনা তৈরি হয়েছে। রুশ প্রেসিডেন্টের ভাষায়, এ পথে হাঁটলে শিগগিরই ইউক্রেন যুদ্ধ বন্ধ সম্ভব। তবে ঠিক কোন কোন বিষয় ঐক্যমত্য হয়েছে তা নিশ্চিত করেনি তিনি। বৈঠক ও সংবাদ সম্মেলন শেষ করেই ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। এতে তিনি জানান, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে রাশিয়ার কাছে ইউক্রেনের কিছু ভূখণ্ড তুলে দিয়ে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টির মাধ্যমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এটি 7ম বৈঠক। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। আর পুতিনের সঙ্গে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেনাপোল বন্দরে। পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট কোটি কোটি টাকার পণ্য ও মালামাল। তাতে ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে সরকার। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বেনাপোল বন্দরে। কখনো খোলা আকাশের নিচে রোদের কারণেও ক্ষতি হচ্ছে আমদানিকৃত মালামালের গুণগত মান। পানি জমে থাকায় পণ্য খালাসে ভোগান্তি পোহাতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। ফলে হচ্ছে না কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। বৃষ্টি হলে আমরা কাজ করতে পারি না, অল্প পানি বেঁধে যায়, এতে আমাদের জীবিকার অসুবিধা হচ্ছে। একদিন বৃষ্টি হয় তাহলে 3-4 দিন সেটা সাইডে বৃষ্টির পানি জমে থাকে, এতে করে আমাদের কাজ কাম করার খুব সমস্যা দেখা দেয়। তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক। উন্নত ড্রেনেজের অভাবে জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষকে দায়ী করলেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বন্দরের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে প্রয়োজন একটি সংগঠিত কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস ও বন্দরে বিভিন্ন সময় ব্যাপক উন্নয়নমূলক কাজ হলেও কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো করেনি বিধায় এই জলাবদ্ধতা। 1-2টি গোডাউন বাঁধে, আর সমস্ত গোডাউনগুলো নিচে পানি বাঁধা এবং একটা বাজে অবস্থা, সেখানে মাল রাখার অনুপযোগী অবস্থা। রেল লাইন বা আদার স্থাপনের পিছনে বন্দর আছে, কাস্টম আছে, এদের সাথে বসা হচ্ছিল। অতএব এরকম একটা স্থাপনার জন্য একটা মানে অন্তত 5 সদস্যের একটা টিম যারা কন্টিনিউ থেকে থাকবে, তারা এগুলো স্বার্থ দেখবে। ইতোমধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান বন্দরের পরিচালক। পানি নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান আমরা ইতোমধ্যেই করেছি। আমাদের পরবর্তী যে অ্যাক্সেস প্রকল্প রয়েছে, অ্যাক্সেস প্রকল্পের মাধ্যমে আমরা এই বেনাপোল স্থলবন্দরের যে পানি যেটি প্রবল বর্ষণের ফলে জমে যায় সেটিকে যেন ড্রেনের মাধ্যমে সঠিকভাবে নিষ্কাশন করা যায়, সেজন্য আমাদের ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করার নতুন নতুন ড্রেন নির্মাণের যে প্রকল্প আমরা হাতে নিয়েছি। বন্দরের কর্মক্ষমতা বাড়াতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ সহ সব ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, দাবি সংশ্লিষ্টদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। বৃষ্টি কমে যাওয়ায় কমতে শুরু করেছে লালমনিরহাটে তিস্তা নদীর পানি। দুপুর 12টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে পানি। সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, লালমনিরহাটে এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন জানাবেন?
2 দিনের তথ্য অনুযায়ী বা আজকের তথ্য অনুযায়ী যদি বলি, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, যে গত 2 দিন আগে কিন্তু পানি বিপদসীমার উপরে ছিল এবং নিম্ন অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। কিন্তু গতকাল থেকে কিন্তু আবার তিস্তার পানি কমতে শুরু করে। গতকাল কিন্তু তিস্তার পানি 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল এবং আজকে কিন্তু দুপুর 12টায় যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী যদি আমি বলি যে এখন 35 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি কিন্তু হঠাৎ করে কমে গেছে। এই কমে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে পানি বাড়িঘর থেকে নেমে গেছে এবং স্বস্তিতে কিন্তু এই বানভাসীরা এবং স্বস্তিতে ফিরেছে। তারা ইতিমধ্যে তাদের ঘর বাড়িতে ফিরেছে। যেটি সমস্যা হচ্ছে সেটি যদি আমি একটু বলি যে ফসলি যে জমিগুলো রয়েছে, সে ফসলি ক্ষেত সেটি কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি যে পানি কমে যাওয়ার কারণে যে মানুষের যে দুর্ভোগ, এটা কিন্তু রয়েছে। যে দুর্ভোগের কারণ একটাই হচ্ছে যে গ্রামীণ রাস্তাগুলো রয়েছে সেটি কিন্তু এখনো কর্দমুক্ত রয়েছে। পাশাপাশি চর্ম যে পানিবাহিত রোগ সেটিও কিন্তু দেখা দিয়েছে, প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশু যে ডায়রিয়া, নিউমোনিয়া, চর্মরোগ এগুলো কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে গোখাদ্যর পাশাপাশি শিশু খাদ্যরও কিন্তু সংকট দেখা দিয়েছে এই তিস্তাবর্তী যে নিম্ন অঞ্চল প্লাবিত এই পরিবারগুলো। আমি ডিসি অফিসের যে তথ্য অনুযায়ী যদি বলি, জেলা প্রশাসকের কথা বলেছি, তারা গোখাদ্য এবং সেটি বিভিন্নভাবে বিতরণ করছে এবং পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড বলছেন যে ভারী বৃষ্টি না হওয়ার কারণে পানি হয়তোবা আর থাকবে না। সর্বশেষ যেটি আমি তথ্য দেই যে আসলে এই হঠাৎ করে পানি নেমে যাওয়ার কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে করে মানুষ হাজার হাজার বাড়ি এবং জমি কিন্তু ফসলি জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। তো এবার এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দেবে যাওয়ার 15 বছরও নির্মাণ হয়নি ফরিদপুরের সালথা উপজেলার কাকদির খালের উপরে নির্মিত সেতুটি। ফলে ভাঙা সেতুর উপরে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে লোকজন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত হলেই সেতুটি করে দেওয়া হবে বললেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2010 সালে দেবে যায় ফরিদপুরের সালথা উপজেলার কাকদি খালে সেতুটি। এরপর থেকে 15 বছর ধরে ভাঙা অংশে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে মাজারদিয়া ও সোনাপুর ইউনিয়নের 10,000-এরও বেশি মানুষ। ভাঙা কাঠের পাটাতন বৃষ্টি হলেই পিচ্ছিল হয়ে যায়, তাতে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, সেতুর নিচে অনেক গভীরতা থাকার পরও আর কোনো উপায় না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। যে কোনো সময় যে জল হয়ে গেছে নিচ দিয়ে, এখনো যে কোনো সময় ব্রিজটা ভেঙে যেতে পারে। 10 বছর ধরে 2015 সালের পর থেকে এটা ভয়াবহ অবস্থা। কিছুদিন আগে একটি শিশু এখান দিয়ে পড়ে গেছিল। কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত না থাকায় সেতুটি নির্মাণ করা যাচ্ছে না। নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য দেয়া আছে, পাশ হলেই সেতু নির্মাণ করা হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। প্রকল্পের অধীনে প্রকল্পের ডিপিপির অন্তর্ভুক্ত না হলে করা যায় না। এখন চলমান কোনো প্রকল্প নাই এই মুহূর্তে। নতুন প্রকল্পের ডিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য তথ্য দেওয়া আছে। নতুন প্রকল্প পাশ হলে তখন করা যাবে। ভোগান্তি লাগবে, দ্রুত সেতুটি নির্মাণ করে দেবে কর্তৃপক্ষ, দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পাকিস্তানে 250-তে উন্নীত হয়েছে প্রাণহানির সংখ্যা। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী খাইবার পাখতুনখোয়ায়, গিলগিট বালতিস্তান, আজাদ কাশ্মীরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। পাশাপাশি একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তারা জানান, মোবাইল ফোনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়, বন্যা কবলিত এলাকাগুলো বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। খেলার খবর, ক্রিকেট। টপ অ্যান্ড টি-20-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ার ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় 3:30টায়। জয়ে ফেরার চ্যালেঞ্জ নুরুল হোসেন সোহানদের। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 79 রানে হেরেছে বাংলাদেশ এ দল। প্রতিপক্ষ নেপালও নিজেদের প্রথম ম্যাচে হেরেছে নর্দার্ন টেরিটরিসের বিপক্ষে। টেবিলের সেরা 4 দলকে নিয়ে হবে সেমিফাইনাল, তাই নেপালকে হারানো জরুরি বাংলাদেশের। তবে হারলেও টিকে থাকবে নক আউটের সম্ভাবনা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
জনগণ নির্বাচনমুখী হলে ঠেকানোর সাধ্য নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট পেছানোর চেষ্টাকারীরা গণতন্ত্রের বিপক্ষে মন্তব্য সালাউদ্দিনের। শিশাবারে যুবক খুনের পেছনে আধিপত্যের দ্বন্দ্ব বলছে র্যাব। রাজশাহীতে যৌথ অভিযানে বিপুল অস্ত্র বিস্ফোরক উদ্ধার, একজন আটক। শুভ জন্মাষ্টমী আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। বিশ্বময় শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে পড়ার প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। এবং আলাস্কা ইউক্রেন যুদ্ধবন্ধে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিন বৈঠক। আলোচনাকে ইতিবাচক বলছে উভয় পক্ষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।